ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। তোমরা খুব সহজেই দেখতে পাচ্ছ যে এখানে আমি কি রেখেছি। প্রশ্ন বিচিত্রা 2026-এ তোমরা মাধ্যমিক দেবে, তো 2026-এ যে প্রশ্ন বিচিত্রাটা রায় মার্টিন থেকে বেরিয়েছে সেখানকার সলিউশন আমরা আস্তে আস্তে করতে থাকবো। একেবারে লাস্টের দিকে করলে তখন মনে হবে যে এটা পারছি না ওটা পারছি না। সেটা যদি প্রথম থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ করতে থাকি তাহলে কিন্তু আমাদের খুব ভালো হবে। কারণ এখানেই যে রয়েছে, এই বইয়ে যেটা রয়েছে সেটাতে দেখা যাচ্ছে সামেটিভ ওয়ানের ওপর কিছু সামেটিভ ওয়ানে যে সিলেবাসটা রয়েছে তার উপর ভিত্তি করে আমাদের কোশ্চিন পত্রগুলো রয়েছে, যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের এক্সট্রা অঙ্কগুলো আমরা করে নিতে পারছি। তাহলে প্রথমের থেকেই যদি আমরা যখন আমরা চ্যাপ্টারটা করছি, চ্যাপ্টারগুলো মনে করা হচ্ছে 5-7টা চ্যাপ্টার করছি, যখন আমাদের হিউজ পরিমাণ চ্যাপ্টার হয়ে যাবে তখন প্রচুর পরিমাণে হচ্ছে এক্সট্রা অঙ্ক থাকবে। আর কম পরিমাণ চ্যাপ্টার যখন থাকবে তখন যে এক্সট্রা অঙ্কগুলো থাকবে, তাহলে আস্তে আস্তে যদি আমরা করে ফেলতে পারি, রপ্ত করতে পারি, তাহলে পরের দিকে লাস্টের দিকে আমাদের খুব সমস্যা হবে না। যখনই আমরা নতুন টেস্ট পেপার বা প্রশ্ন বিচিত্রা আবার পেয়ে যাব, টেস্ট পেপারটা পেয়ে যাব, খুব সহজে ইজিলি করে ফেলতে পারবো। তাহলে শুরু করা যাক। তবে সিলেবাসটা সম্পর্কে আমাদের অনেকটাই ধারণা রয়েছে, যদিও আমাদের বইয়ের মধ্যে সামেটিভ ওয়ানে কি কি আছে সেটা আমরা জানি। সামেটিভ ওয়ানে কোন কোন চ্যাপ্টার রয়েছে দেখো: সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমাহার বৃদ্ধি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বাস্তব সমস্যার সমাধান, দ্বিঘাত সমীকরণ আছে, অনুপাত সমানুপাত, দ্বিঘাত করণী, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য অর্থাৎ উপপাদ্য রয়েছে, এবং পরিমিতি রয়েছে, আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ। এবং প্রশ্ন বিভাজনটা কিভাবে হবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। এই জিনিসটা, এটা শুধু এটাই নয়, এটা আমাদের পাঠ্য বইয়ের মধ্যেও রয়েছে প্রথমের দিকে। তাহলে সেই অনুযায়ী আমরা যদি এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেই অনুযায়ী আস্তে আস্তে করতে থাকি তাহলে কিন্তু আমাদের সমস্যা থাকবে না বললেই চলে। কারণ হচ্ছে যে বইটা রয়েছে আমাদের পাঠ্য বইয়ে তো প্রচুর অবজেক্টিভ, এসে টাইপ কোশ্চেন, শর্ট টাইপ কোশ্চেন রয়েছে, সেগুলো অলরেডি আমরা করে ফেলেছি। তবুও মনে হচ্ছে যে এক্সট্রা অঙ্ক থাকলে পারবো কি বা পারবো না, এরকম একটা ভীতি রয়ে গেছে। তাহলে চেষ্টা করা যাক, ট্রাই করা যাক যে সত্যি আমরা কতটা করতে পারছি কি পারছি না। ঠিক আছে? আর এই সমস্যার সমাধানগুলো যদি আমরা কিছুটা হলেও করে ফেলতে পারি তাহলে আমরা সামেটিভ ওয়ানটা কিন্তু দিতে খুবই সুবিধা হবে। আর সেটা ফাইনালের পক্ষে তো আরো ভালো হবে। তো প্রথমেই শুরু করছি আলিপুরদুয়ার হাই স্কুলের 1 নাম্বার। 1 নাম্বারে রয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল। সেটা থেকে সেটা একের, দুইয়ের যতগুলো করা যায়, হয়তো একটাতে ভিডিওতে হবে না। তো যাই হোক, তো আগের অঙ্কগুলো আমাদের যে চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক অনেকটাই হয়ে গেছে, সামনেই পড়ি। তো দেখো প্রথমটা, তাহলে একের প্রথম অঙ্কটা আমাদের সঠিক নির্বাচন করো। তো নির্বাচন কি আমরা যে কোনোটাতে টিক দিয়ে দিব? এমনি কি টিক দিলে উত্তরটা মিলবে কি মিলবে না? নাও তো মিলতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? মোদ্দা কথা আমাদের ক্যালকুলেশন করতে হবে, অঙ্কটা করতে হবে। তবেই আমাদের 100% পেতে গেলে, অর্থাৎ ফুল মার্কস পেতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে 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 অবজেক্টিভের উত্তর দিতে হবে। আর এমনিতে যখন কেউ পারছে না তখন যে কোনোটাতে টিক দিয়ে দিচ্ছে, হয়তো সেটা হতেও পারে, নাও হতে পারে। তো আমরা ক্যালকুলেশন করে দেখি। দেখো প্রথম অঙ্কটা রয়েছে আসল, আসল দিয়ে দিয়েছে ও 1 বছরের সুদাসলের অনুপাত, অর্থাৎ সুদ ও আসলের অনুপাত দিয়েছে, আসল এবং সুদাসলের অনুপাত দিয়েছে 20:21 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে বার্ষিক সুদের হার এটা করতে গেলে আমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তাহলে আসল আমরা
কি করব, আসল ইস্টু সুদ আসল, আসল ইস্টু সুদ আসল ইকুয়াল টু 20:21। তাহলে ধরি আসল, এখান থেকে আমরা কি বার করতে পারছি, ধরি আসল ইকুয়াল টু 20x টাকা, সুদ আসল ইকুয়াল টু 21x টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আসল বিয়োগ দিই, অর্থাৎ আমাদের সরল সুদ কষার অঙ্ক এটা, তাই তো, আমাদের সরল সুদ কষার অঙ্ক। তাহলে মোট সুদ আমরা পেয়ে যাচ্ছি, মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু 21x মাইনাস 20x টাকা, অর্থাৎ x টাকা। তাহলে এখানে আমাদের বের করতে বলেছে বার্ষিক সুদের হার। তাহলে পি ইকুয়াল টু পি, এটা পি হচ্ছে আসল, টি সময় কত বলো তো, সময় 1 বছর, টি ইকুয়াল টু এখানে 1 বছরের সুদ, এটা 1 বছর। তাহলে সুদের হার আমাদের বার করতে হবে, সুদের হার আর আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি কি জানি বলো, আমরা জানি আই ইকুয়াল টু পিটিআই বাই পিটিআর বাই 100, আরও লেখা যায়, আইও লেখা যায় ছোট হাতের আই, পিটিআর বাই 100। তো আমরা ক্যাপিটাল আই যেহেতু বের করছি না, ক্যাপিটাল আই দিয়ে দেওয়া আছে, মানে আছে, আমাদের কি বের করতে হবে, আর এর মান বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু আমরা কি জানি, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। যেহেতু আমাদের আর নির্ণয় করতে হবে, যেটা নির্ণয় করতে হবে সেটাকে আমরা বাম সাইডে রাখবো, তাহলে সবচেয়ে সুবিধা হবে। তাহলে পিটিআর বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই, অর এখানে পি এর মান, তাহলে পিটিআর ইকুয়াল টু 100 ইন্টু আই। এবার যাদের যাদের মান যাওয়া আছে তাদের মান মানে বের করে রেখেছি আমরা, সেই মানগুলো বসিয়ে দিব। পি এর মান কত দেখো, 20x, তাহলে এখানে লিখবো 20x ইন্টু টি এর মান কত, টি এর মান 1 বছর, 1 বছরের সুদ আসল দেওয়া ছিল, 1 বছর ইন্টু আর এর মান বের করতে হবে 100 ইন্টু আই কত বেরোলো, এক্স, অর কথাটা অবশ্যই লিখতে হবে, আর ইকুয়াল টু 100 ইন্টু এক্স ডিভাইডেড বাই 20x। তাহলে x কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, 2 5 10, তাহলে আর ইকুয়াল টু 5। তাহলে আমরা সুদের হার, বার্ষিক সুদের হার কত পার্সেন্ট, 5%। তাহলে বার্ষিক সুদের হার কত নাম্বার অপশনটা, উত্তরটা হবে সি নাম্বার অপশনটা, সি 5%, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে সঠিক উত্তরটা নির্বাচন করতে গেলে আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে না, ক্যালকুলেশন করলে আমরা কিন্তু যে কোনোটাতে দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, সেটা ভুল হয়ে যাবে, 1 নাম্বারের জায়গায় আমরা 0 পেয়ে যাব। এবার হচ্ছে পরের নাম্বারটা দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা এবং 1 বছরের সরল সুদ y টাকা হলে কোন অপশনটা সঠিক। এইবারে কথা হচ্ছে
যখন আমরা চক্রবৃদ্ধি সুদ করেছি তখন কিছু অঙ্ক রয়েছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, অর্থাৎ 1 বছরের পর চক্রবৃদ্ধি সুদ মানে 1 বছরের পর যে সুদটা হলো সেই সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে দ্বিতীয় বছরের জন্য আসল হিসাবে পরিণত হলো। তারপর দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ আমরা বের করতাম, সেই অনুযায়ী দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ আর দ্বিতীয় বছর যদি আমরা সরল সুদ বের করি তাহলে কিন্তু সরল সুদটা কম হবে, চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে, কারণ 1 বছরের পর সুদটা যোগ হয়ে গেল আসলের সঙ্গে, সেই জন্য সেটা বেশি হচ্ছে। কিন্তু 1 বছরের ক্ষেত্রে অর্থাৎ 2000 মনে করো 2025-এ জমা করা হলো বা ঋণ নেওয়া হলো, সেটা 2026-এ দেওয়া হবে, তাহলে 2000 যেহেতু 26-এ দিয়ে দেওয়া হচ্ছে, চক্রবৃদ্ধি সুদ মানে ওই যে ইন্টারেস্টটা যোগ হওয়ার তাহলে সুযোগ থাকছে না, অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ একই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। দ্বিতীয় বছরের ক্ষেত্রে হলে চক্রবৃদ্ধি সুদটা বেশি হতো। তাহলে 2 নাম্বার আমাদের এখানে আর ক্যালকুলেশনের দরকার নেই। তো কথাটা বুঝতে হবে। 1 বছরে তাহলে এক্স গ্রেটার দেন কোনোটাই, তাহলে কি হচ্ছে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কিন্তু সমান হবে। আর দ্বিতীয় 2 বছরের যদি বলতো তাহলে চক্রবৃদ্ধি সুদটা বেশি হতো। এখানে দ্বিতীয় অপশনটা হচ্ছে, দ্বিতীয় নাম্বারের অপশন অ্যান্সার হচ্ছে, উত্তর হচ্ছে সি অপশন, এক্স ইকুয়াল টু ওয়াই। কি বোঝা গেল কথাটা? এইবার 3 নাম্বার অঙ্ক। কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে? তাহলে একটা দ্বিঘাত সমীকরণের দুটা বীজ হয়, বলছে একটা বীজ শূন্য হবে কোন শর্তে? তাহলে সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে বীজদ্বয় শূন্য ধরে নিচ্ছি, ধরি বীজদ্বয়, দেখো ধরি বীজদ্বয়, একটা তো শূন্য আলফা এবং 0, তাহলে আমরা করছি বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 0 ইকুয়াল টু কি সি বাই এ, অর্থাৎ 0 এটা 0 ইকুয়াল টু সি বাই এ। এটা মানে কি? এটা মানে এটা। এবার বজ্রগুণন হয়ে কি হবে? এটা 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 এর সঙ্গে যুক্ত হয়ে যাবে সি ইন্টু 1 মানে সি ইকুয়াল টু 0, অর্থাৎ বীজদ্বয়ের মধ্যে একটা যদি 0 হয় সি অপশনটা থাকবে না দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। তাহলে উত্তরে কি আমরা লিখব? উত্তরে কোন শর্তটা মেনে যাবে? কোন শর্তে? যখন সি ইকুয়াল টু 0, অর্থাৎ সি অপশন সি ইকুয়াল টু 0, এটাই আমাদের উত্তর। তাহলে এবার 4 নাম্বারটা দেখো, √45 এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত? এবার তাহলে মানে √45 কে কোন সংখ্যা দ্বারা, কথাটার অর্থ হচ্ছে করণী নিরসক মানে √ পদ থাকবে না, কত দিয়ে গুণ করলে মানে √x টাইপের কোন সংখ্যা দ্বারা গুণ করলে এটা করণী থাকবে না, সেটাকেই করণী নিরসক বলা হয়। তাহলে √45 কে আমরা উৎপাদক করব, √45 ইকুয়াল টু 5 নং 45, 5 ইন্টু 3 ইন্টু 3। দেখো তো এটা একটা দুটা 3-র জন্য একটা 3 বাইরে চলে আসলো √5। তাহলে আমরা যদি আরেকটা √5 দিয়ে গুণ করে দিই
আরেকটা √5 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হচ্ছে, রুটটা বাইরে চলে আসছে। তাহলে √5 দ্বারা গুণ করলে কি হবে, √45 কে যদি আমি √5 দিয়ে গুণ করি তাহলে দাঁড়াচ্ছে √3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ 3 ইন্টু 5, হ্যাঁ 3 ইন্টু 5। তাহলে এটা একটা কি, এটা কি, এটা হচ্ছে একটা মূলত সংখ্যা। সুতরাং তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, √x করণী নিরসক উৎপাদক। তাহলে আমরা হচ্ছে এইটাই, অর্থাৎ √5 ইকুয়াল টু √x হবে, x ইকুয়াল টু 5। তাহলে করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম, অতএব x এর ক্ষুদ্রতম, বোঝা গেল বিষয়টা, ক্ষুদ্রতম মান মানে আমাদের রুট থেকে বাইরে বেরোতে হবে। এই যে ইয়ে টাইপের অঙ্কগুলো ছিল না, যে অমুক সংখ্যার সঙ্গে মনে করো 125, 125-এর সঙ্গে কত গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 125 মানে 5 ইন্টু 5 ইন্টু 5, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? আরেকটা 5 গুণ করতে হবে, তবেই এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, জোড়া জোড়া থাকতে হবে। একই টাইপের বিষয়টা, x এর ক্ষুদ্রতম মান হবে, তাহলে কোনটা, আমরা অপশন চুজ করে নিচ্ছি বি, বি ইকুয়াল টু বি অপশনটা। দেখো তাহলে আমরা যদি না ক্যালকুলেশন করে টিক মারি তাহলে কোনটাতে টিক মারবো, দেখো এটার ক্ষেত্রে সি অপশন হয়েছে, এটার ক্ষেত্রে সি হয়েছে, এটার ক্ষেত্রেও যদিও সি হলো, এটার ক্ষেত্রে কিন্তু বি হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের 6-এর মধ্যে আমরা 6 পাবো না, তাই না? তাহলে আমাদের যদি আমরা সঠিক করে ক্যালকুলেশন করি, অর্থাৎ ক্যালকুলেশন করে অঙ্ক করে তারপরে অবজেক্টিভগুলো করি, তাহলে কিন্তু আমরা ফুলফিল নাম্বার পাওয়ার আমাদের চান্স রয়েছে। এইবার দেখো জ্যামিতির ওপর রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, পি পরিধির ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু। তাহলে 5 নাম্বার, আর আমার করানো এবং বোঝানো যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। পরবর্তীকালে ভিডিওগুলো পাওয়ার জন্য যখনই আমি কোনো ভিডিও দেব তখনই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সেই অঙ্কগুলো পেয়ে যাবে। আর বেশি বেশি অঙ্ক পেতে গেলে বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, যেন অন্যরাও শেখার সুযোগ পেয়ে থাকে। যত বেশি সকলেই বন্ধুরা শিখবে তত বেশি আনন্দের সঙ্গে পড়াশোনাটা করে এগিয়ে যেতে পারবে। তো 5 নাম্বারটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, পি পরিধির ওপর। তাহলে এই হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, একটা বৃত্ত হয়ে গেল। ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, পি পরিধির ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু হলে, পি পরিধির ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু হলে তাহলে এবি ব্যাস, তাহলে কি হবে, এই এবি বোঝা যাচ্ছে, এটা ও। আর পি পরিধির ওপর অবস্থিত, পি হচ্ছে যে কোনো জায়গায় রয়েছে, পি পি পরিধির ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু পি ও এ, পি ও এ, অর্থাৎ এটা যদি এরকম হয়, এই কোণটা দিয়ে দেওয়া আছে, পি ও এ কোণ দিয়ে দিয়েছে কত, 120 ডিগ্রি।
বার করতে হবে আমাদের পিবিও। পিবিও অর্থাৎ এই কোণটা, এটাকে তাহলে আমাদের যুক্ত করতে হবে। পিবিও আমাদের বার করতে হবে, পিবিও আমাদের এটা বের করতে হবে। এইবারে দেখো আমরা উপপাদ্য পড়েছি, যে উপপাদ্যগুলো, এইটাকে দেখো, এটাকে আমি জয়েন করে দিলাম। এটা 120, এটা না জয়েন্ট করলেও হতো। এটা একটা ত্রিভুজ পিওবি, পিওবি একটা ত্রিভুজ উৎপন্ন হলো। আরেকটা ব্যাপার হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ পিওএ, একটা সরলরেখার ওপর আরেকটা সরলরেখা দণ্ডায়মান হয়েছে, পি হচ্ছে পিও এ বি। এই কোণটা আমরা জানি 120 ডিগ্রি, আলাদা করে আমি দেখাচ্ছি। তাহলে এই কোণটা কত হবে বলো তো? কারণ একটা সরলরেখার ওপর, এ বি সরলরেখার ওপর পিও দণ্ডায়মান হয়ে এ ও পি উৎপন্ন করেছে, দুটা সন্নিহিত কোণ উৎপন্ন করেছে। দুটা সন্নিহিত কোণের এটা একটা সরল কোণ, তো আমরা এই উপপাদ্যটা পড়েছি, এটা সরল কোণ। এই সরল কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে আমরা এই কোণটা, কারণ এই ত্রিভুজে আমাদের যেতে হবে, তাহলে শর্ট তো করে করতে হবে, কিন্তু আমাদের থিমটা জানতে হবে। যদি না জানি তাহলে কিন্তু করতে পারবো না। তাহলে এ বি সরল রেখার ওপর সরল রেখার ওপর ওপি দণ্ডায়মান, দণ্ডায়মান হয়ে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করেছে। অতএব পিওবি পিওবি কোণ আমি একবারে লিখতে পারি, কারণ এটা টোটালটা আমাদের 180 ডিগ্রি। সরল কোণ 180 ডিগ্রি মাইনাস পিওএ কোণ, পিওএ কোণ কিছু লিখে লিখে করবে, তাহলে বেশি ভালো মনে থাকবে। 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে কত দাঁড়াচ্ছে? 60 ডিগ্রি। কোনটা 60 ডিগ্রি? এই যে এই কোণটা 60 ডিগ্রি। এইবার এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, দেখো এবার পিওবি ত্রিভুজ, পিওবি ত্রিভুজের পিওবি এর এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ওপি ইকুয়াল টু ওবি। দেখো তো এটা বৃত্তের ব্যাসার্ধ না? ওপি ইকুয়াল টু এবি, ওবি কেন? ব্যাসার্ধ। এটা কি? ব্যাসার্ধ। একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ, যে দুটো বাহু থাকবে সেই বাহুটা যে বাহুর সঙ্গে যুক্ত থাকবে সেই কোণ দুটো সমান হবে, অর্থাৎ ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। তাহলে পিওবি এর ওপি ইকুয়াল টু ওবি। সমদ্বিবাহু ত্রিভুজটির সমদ্বিবাহু ত্রিভুজটির কি হবে? কোণগুলোও সমান হবে, ভূমি সংলগ্ন কোণ দুটি সমান। ও পিবি প্লাস ও বিপি, ত্রিভুজটির কোণ দুটি সমান। ও বিপি ও বি কোণ সমান সমান ও পি বি কোণ। এইবার আমাদের ক্যালকুলেশনে কি হচ্ছে? এই তিনটা কোণের এটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ওপিবি ত্রিভুজ। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কি হয়?
180 ডিগ্রি। অতএব এটা যদি আমি এক্স ধরে নিই, এক্স, তাহলে কি হচ্ছে, সুতরাং আমরা বলতে পারি, একবারে ডাইরেক্টও লেখা যাবে 180 মাইনাস 60 ডিভাইডেড বাই পরে 2 দিয়ে করতে হবে। ঠিক আছে, এটা যদি আমি এভাবে লিখতে পারি, তো তাহলে ও পি ও বি, পি ও বি কোণ প্লাস পি ও বি কোণ প্লাস ও পি বি কোণ, ও পি বি কোণ প্লাস ও বিপি কোণ, ও বিপি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা দাঁড়ালো 60 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব 2x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, এটা 60 পেয়েছি, তো আমরা 60 পেয়েছি, পি ও বি 60 ডিগ্রি। তাহলে এখানে 160 ডিগ্রি হচ্ছে, অতএব 2x ইকুয়াল টু 120 ডিগ্রি। অতএব x ইকুয়াল টু 120 ডিগ্রি বাই 2, 2 6 12, 60 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি কোন অপশনটা, পি বি ও এর মান, পি বি ও এর মান, উত্তরে হচ্ছে পি বি ও এর মান হবে কত হবে, মান হবে, কোনটা হবে, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 90 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে এখানে অপশন কিন্তু দেখো চেঞ্জ হয়ে গেল, এ অপশন 60 ডিগ্রি। কি ভালো লাগলো তো, এটা শর্ট করেও করা যাবে, এটা আমি ডিটেলস করে করলাম, যে এইটা যদি এটা হলো, তাহলে একেবারে আমরা 180 মাইনাস 60 ডিভাইডেড বাই 2 করে ক্যালকুলেশন করে 2 দিয়ে ডিভাইড করে, এটাই ওই ক্যালকুলেশনটাই এটা। এবার দেখো 6 নাম্বারটা, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে আমাদের চিত্রটা দিয়ে দিয়েছে, তাহলে চিত্রটা আমি এঁকে নিচ্ছি আগে। আমাদের এখানেও ব্যাস দিয়ে দিয়েছে, এবি ব্যাস, এবং এটা ডি এখানে রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ। আমাদের যে উপপাদ্যটা রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ, সেটা এটা কি আছে, সি, এটা ডি, বলছে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এডিসি অর্থাৎ এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে বিএসি কোণ অর্থাৎ এই কোণটা এখানে যদি আমি এভাবে ড্র করে নিই, সংযোগ করি, তাহলে এই বিএসি কোণ অর্থাৎ এই কোণটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়,
বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের কি হয়? বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে তাহলে হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এই যে এই কোণটা এবং এই কোণটা, এই কোণটা এবং এই কোণটার সমষ্টি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক? বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এটা আমরা উপপাদ্যটা পড়েছি। সম্পূরক কথাটার অর্থ হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা ইকুয়াল টু 180 ডিগ্রি, এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি। তাহলে কি লিখবো? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর, এটা লিখলেও হবে, না লিখলেও, বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। এই যে সম্পূরক হলো অর্থাৎ এডিসি কোণ, এখানে এডিসি কোণ, এডিসি কোণ প্লাস এ বিসি কোণ, অর্থাৎ এই কোণটা এ বি সি কোণ সমান সমান কি 180 ডিগ্রি। দেখো এডিসি কোণের মানটা বলে দিয়েছে, অর এডিসি কোণের মানটা কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি প্লাস এবিসি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100, সরি এদিকে নিয়ে যাব, কাশি হয়েছে খুব। এ বি সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? আমাদের 60 ডিগ্রি দাঁড়াচ্ছে। এই কোণটা দাঁড়াচ্ছে এ বি সি কোণ 60 ডিগ্রি। এইবার আরেকটা জিনিস রয়েছে, এইবার এই কোণটা আমরা 60 ডিগ্রি পাচ্ছি, আর এই কোণটা বের করতে হবে। দেখো তো এই কোণটা কিছু পাওয়া যাবে কি? পাওয়া যাবে, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ না এটা? কারণ হচ্ছে ব্যাস বরাবর যাচ্ছে। উপপাদ্যটা মনে আছে তো? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। এসিবি, এসিবি কোণ সমান সমান 90 ডিগ্রি, এবং সাইডে লিখব অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ প্রত্যেকটা উপপাদ্যের যে অঙ্কগুলো রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের উপপাদ্য থেকেই নেওয়া থাকবে, কিন্তু কোনটা থেকে নেওয়া থাকবে সেই চিত্রটা খুব ভালো মতো আত্মস্থ করতে হবে। তাহলে দেখবে এক্সট্রা যে এই অঙ্কগুলো একদম পারবে, আর কিছু অঙ্ক করলেই করতে পারবে, মাথার মধ্যে চলে আসবে যে কোন জায়গা থেকে এটা আসলো। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, আমরা তাহলে কেন বলছি 90 ডিগ্রি? কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেই অর্থে এসিবি 90 ডিগ্রি হলো। এইবার আমাদের এটা একটা ত্রিভুজ হয়ে গেল, এ বি সি, এ বি সি ত্রিভুজ। ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এ বি সি এর আমরা কি জানি? তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ সি এ বি কোণ, সি এ বি কোণ প্লাস সি এ বি কোণ, চিত্র দেখে দেখে একদম বসাবে, সি এ বি কোণ প্লাস এ বি সি কোণ, এ বি সি কোণ
প্লাস বিসিএ কোণ এসিবি কোণ একই রকম, এসিবি কোণ সমান সমান 180 ডিগ্রি, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, যাদের যাদের মান সিএবি, সিএবি আমাদের বের করতে হবে, সিএবি কোণ অর প্লাস এবিসি কোণের মান কত বেরিয়েছে, এই যে এবিসি কোণের মান 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি প্লাস এসিবি কোণের মান কত বেরিয়েছে, এসিবি কোণের মান অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাচ্ছি সিএবি কোণ প্লাস 90 আর 60 150, 150 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, और সিএবি কোণ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। দেখো বোঝা গেল বিষয়টা। দেখো এটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ আমরা এই যে ত্রিভুজ আমরা পড়েছি, ত্রিভুজ বলছি বৃত্ত, অর্ধবৃত্তস্থ কোণ, এই উপপাদ্যটা কিন্তু আমাদের পড়া রয়েছে। এইটা আমাদের কত, 90 ডিগ্রি। এখানে দেখো তো এইটা অর্ধবৃত্ত, এটার কথা ভুলে যাও, তাহলে কি অর্ধবৃত্তস্থ কোণ হয়েছিল, সেই জন্য এটা 90 ডিগ্রি হলো। বাস, এটা দুটো উপপাদ্যকে পাঞ্চ করে কিন্তু অঙ্কটা রয়েছে। তাহলে আমাদের কি আছে এখানে অপশন, তাহলে কি হবে, অপশন হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বিএসি এর মান, উত্তর হচ্ছে বিএসি এর মান, বিএসি এর মান সি অপশনটা হচ্ছে, সি অপশনটা হচ্ছে, এখানেও সি অপশনটা হচ্ছে, মানে বেশিরভাগই সি হলো যদিও। এইবার দুইয়ের অঙ্কগুলো, দুইয়ের অঙ্কগুলো কতগুলো আছে, দুইয়ের হচ্ছে 5টা অঙ্ক রয়েছে। দুইয়ের 1 নাম্বারটা, এগুলো হচ্ছে প্রত্যেকটা 2 মার্কস, এগুলোর 1 মার্কস, তবু কিন্তু ক্যালকুলেশন করতে হবে, না হলে তো করতেই পারবে না ঠিক করে। 10% হার সুদে কত বছরে আসল ও সুদের অনুপাত এত হবে, অর্থাৎ হচ্ছে এখানে সুদের হার, আসল, আসল ইস্টু সুদ, এটা সুদ বলতে মোট সুদ বলেছে 3:2, তাহলে ধরি আসল, ধরি আসল পি ইকুয়াল টু 3x টাকা, মোট সুদ, মোট সুদকে কি দিয়ে সুদ কষার ক্ষেত্রে ইন্ডিকেট করছি, ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই ইকুয়াল টু 2x টাকা। তারপর হচ্ছে সুদের হার কি দেওয়া আছে, সুদের হার, দেখো সুদের হার কত দেওয়া আছে, 10%, সুদের হার আই বা আর যে কোনো একটা লেখা যায়, আই ইকুয়াল টু 10%, 10%, তাহলে আমাদের, আমরা জানি, আচ্ছা আমাদের কি দেওয়া নেই, কত বছরের সময়, সময় টি, প্রশ্নবোধক চিহ্ন আমাদের বের করতে হবে। আমরা জানি, আমরা জানি পিটি, পিটিআই, পিটিআরও লেখা যায়, পিটিআইও লেখা যায় বাই 100, তবে আরটা আমরা বেশিরভাগ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আরটাই ব্যবহার করি, বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই, যেটা নির্ণয় করব সেটাকে আমরা বাম সাইডে লিখব, তাহলে পি, পি হচ্ছে 3x ইন্টু টি, টি বের করতে হবে, আই হচ্ছে 10% বাই 100 ইকুয়াল টু 2x, এই এক্স এক্স দুই সাইড কেটে যায়, শূন্য শূন্য কেটে গেল, এইবার এখানে 2 থাকলো, তাহলে টি ইকুয়াল টু 20,
10 ইন্টু 2 20/3। তাহলে এটাকে লেখা যায় 3 6 18, 6 পূর্ণ 2-এর 3। তাহলে কত বছরে তাহলে নির্ণয় সময়, উত্তরে আমরা লিখব নির্ণয় সময় আমাদের কত বছর হচ্ছে? 6 পূর্ণ 2-এর 3 বছর। 6 পূর্ণ 2-এর 3 বছর। এবার দেখো পরের অঙ্কটা মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে রুট রয়েছে। রুট এখন কি করব, চিন্তা করছি রুটটা কি করে, √2 বড়, √3 বড়, কতটুকু বড়, 4-এর সঙ্গে গুণ করলে কত হবে, 5-এর সঙ্গে গুণ করলে কত হবে, সেটা না চিন্তা করে আমরা কি চিন্তা করব, দেখো √ওভারটা যদি বড় হয় তাহলে তার স্কোয়ারটাও বড় হবে, তাই না? তাহলে আমরা সোজা স্কোয়ার বের করে নেব সবার। তাহলে 4√3 স্কোয়ার বের করে নিচ্ছি। তাহলে কি তো কত হবে, 4 ইন্টু 4 ইন্টু 3। তাহলে 4 4 16, 3 16 48। সেরকম পরের সংখ্যাটা 5√2 স্কোয়ার বের করে নিব। তাহলে 5 ইন্টু 2 দাঁড়াচ্ছে 5 5 25, 25 2 50। এবং 10√14-এর স্কোয়ার কত হবে, 10 দশাংশ 100 ইন্টু 14। তাহলে 1400। তাহলে কি দেখা যাচ্ছে, এটা সবচেয়ে ছোট। এটা স্কোয়ার করে ছোট হওয়া মানে রুটটা তো ছোট হবেই, ছোট বড় তারপর বড়, অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও কথাটার অর্থ হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজাও। তাহলে আমরা লিখতে পারি 4√3 সবার ছোট, লেস দেন 5√2, লেস দেন 10√14। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের এই উত্তরটা এখানে হয়ে গেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড় হিসাবে সাজানো হয়ে গেল। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের যে অঙ্কগুলো পাওয়ার জন্য পরে ভিডিওতে পেয়ে যাবে। তার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। পরের যে সমস্যার সমাধানগুলো পেতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং প্রচুর কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ প্রদান করবে। তো থ্যাংক ইউ।